শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। একই দাবিতে খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি। সরকার পতনে গা ঢাকা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলররাও। একই দশা উপজেলা ইউনিয়ন পরিষদে। খুলনায় স্থানীয় সরকারের অচল অবস্থায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। দীর্ঘ 27 দিন পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। পুরো দমে রেল সেবা চালু হওয়ায় যাত্রীদের চোখে মুখে স্বস্তি। রাত 9টার পর খুলনা থেকে ছাড়বে 2টি ট্রেন। এবং সমবায় সমিতির নামে করা হয় অর্থ সংগ্রহ, সুযোগ বুঝে তা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় পরিচালনা পর্ষদ। দিশেহারা বাগেরহাটের 1.5 শতাধিক গ্রাহক। সমবায় অধিদপ্তরে অভিযোগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। বিভাগীয় সময়ের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িত মন্ত্রী এমপিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও করা হয়। সমন্বয়করা বলেন, প্রতি বিপ্লবের নামে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে আওয়ামী লীগকে আরও করুণ পরিণতি ভোগ করতে হবে। বৈষম্য, ফেসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারুণ্যের অগ্নিঝরা স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেন তারা। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পাশাপাশি সাবেক সরকারের মন্ত্রীসহ ছাত্র হত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আমাদের ভাইদের যারা হত্যা করেছে, সেই সাথে যে সরকার জড়িত এবং তাদের প্রশাসন, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। সমস্ত খুনের দায় একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, এবং খুনি হাসিনার ফাঁসি চাই আমরা। শুধু শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালাইছে, তার শিকড় এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে রয়ে গেছে। আমরা চাই এই শিকড় সহ উপড়ে ফেলতে। এই অরাজকতা তৈরি যারা করেছে তাদের বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা সহ নানা সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র জনতার। আমরা অবিলম্বে আওয়ামী লীগকে আমরা কোনো দল হিসাবে দেখতে চাই না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা শ্রমিকের, প্রত্যেকটা নাগরিকের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা যে তারা বিদেশে পাঠিয়েছে, এই প্রত্যেকটা টাকা তাদের হিসাব দিতে হবে। দেশের নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্যকে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেন সমন্বয়করা। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। প্রতি বিপ্লবের নামে আওয়ামী লীগ রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে ছাত্র জনতা তার দাঁত ভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এদিকে শাহবাগ সহ বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক পরিবেশনা আর প্রতিবাদী গানে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে রাখেন বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের কর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে কালীগঞ্জ উপজেলা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকার হত্যাযজ্ঞ চালিয়েছে। এজন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তাকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংখ্যালঘুদের কেউ ওপর হামলার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
সকাল থেকে জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে সড়ক মহাসড়কে অবস্থান নেন তারা। শেখ হাসিনা সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে স্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা। সব অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা। বিভাগীয় সময় আরও থাকছে। স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। একই অবস্থা অধিকাংশ উপজেলা ও ইউনিয়ন পরিষদেও। অচলাবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বেশিরভাগ কাউন্সিলর। এ সুযোগে 21টি কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। অনেক অফিসে অগ্নিসংযোগ করা হয়। জনপ্রতিনিধিরা আড়ালে চলে যাওয়ায় স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। মিলছে না কোনো নাগরিক সেবা। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদপত্র, ওয়াসিয়াতনামার মতো জরুরি সেবা নিতেও খালি হাতে ফিরতে হচ্ছে নগরবাসীকে। অনেক ডকুমেন্ট তারা পোড়ায় দিছে, আমাদের কম্পিউটারটা ভাঙচুর করছে। এটা যদি না পাই তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে, আবার 1 বছর ওয়েট করতে হবে। শুধু নাগরিক সুবিধায় নয়, মেয়রের অনুপস্থিতিতে বন্ধ আছে সিটি কর্পোরেশনের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়ন কাজ। নাগরিক নেতারা বলছেন সংকটকালীন সময়ে বিকল্প উপায়ে এসব সেবার ব্যবস্থা করা জরুরি। আইনগতভাবে তারা কিন্তু তাদের অবস্থানে বা পদে অধিষ্ঠ আছে। এখন যেটা আসতেছে না সেটা রাজনৈতিক কারণে। যেখানে সচিব আছে তাকে যতদিন পর্যন্ত না আসে দায়িত্বপ্রাপ্ত করতে হবে। অচলাবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত আসার ফলে যদি আসছে তাহলে আমরা এই যে সাময়িক যে সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে আমরা উত্তরণ হবে বলে আমি বিশ্বাস করি। খুলনা সিটি কর্পোরেশনের 31 জন কাউন্সিলর ও 10 জন নারী কাউন্সিলরের মধ্যে অফিস করছেন মাত্র 3 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় স্বাভাবিক হয়েছে পুলিশের কার্যক্রম। থানাগুলোতে আসতে শুরু করেছে সেবা প্রত্যাশীরা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে সদর থানা এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনায় থানা এবং পুলিশের কার্যক্রম কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে এসেছে। খুলনা মহানগরের যে 9টি থানা এবং 8টি থানা এবং খুলনার যে বিভিন্ন উপজেলার পর্যায়ে আরও 9টি থানা রয়েছে, সবগুলো থানাতেই কিন্তু যে পুলিশের কার্যক্রম সেটি একেবারেই স্বাভাবিক হয়ে এসেছে এবং পুলিশ থানার পাশাপাশি সড়কেও কিন্তু দায়িত্ব পালন করছে, বিভিন্ন স্থানে টহল দিচ্ছে এবং থানাগুলোতে নিরাপত্তার জন্য এখনও কিন্তু আমরা দেখছি পুলিশের পাশাপাশি নৌবাহিনীর যারা ফোর্স রয়েছেন, সদস্য রয়েছেন, তারাও কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন। সকাল থেকে খুলনা মহানগরীর যে থানাগুলো রয়েছে সেসব জায়গায় আমরা গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি দাপ্তরিক যে সমস্ত কাজ রয়েছে পুলিশের, সে কাজগুলো যেমন হচ্ছে, পাশাপাশি পুলিশের যে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার যে কাজগুলি সেগুলো কিন্তু আমরা সড়কে করতে দেখেছি। এবং গত কয়েকদিনের মতো আজও কিন্তু আমরা দেখেছি পুলিশ যখন সড়কে বের হয়ে কাজ করছে তাদেরকে সাধারণ মানুষ এবং যারা শিক্ষার্থী রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেসব শিক্ষার্থীরাও কিন্তু পুলিশকে সাধুবাদ জানিয়েছেন, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেও দেখেছি আজকে। এবং তারা কিন্তু আসলে বলছেন যে পুলিশের যে মূল দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এবং সেই মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা, সেই ব্যবস্থা তারা আসলে করতে এসেছে বিধায় তারা আসলে দারুণভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর পাশাপাশি প্রতিটি থানায় কিন্তু মামলা গ্রহণ বা জিডি গ্রহণের কার্যক্রমও চলছে। আমরা কিন্তু আজকে দেখেছি যে খুলনা সদর থানায় সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর, সে খবর অনুযায়ী 6টি জিডি গ্রহণ হয়েছে। এছাড়া কিন্তু বেশ কিছু মামলাও সবগুলো মিলে সবগুলো মহানগর এবং জেলা মিলে বেশ কয়েকটি মামলার খবরও আমরা শুনেছি। সবকিছু মিলিয়ে পুলিশ যে সাধারণ মানুষের আস্থার জায়গায় আবারও ফিরে এসেছে এবং কার্যক্রম একেবারেই স্বাভাবিক করছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে পুলিশের কার্যক্রম নিয়ে সবশেষ খবর। পুলিশের কার্যক্রমের সবশেষ জানতে সরাসরি ছিলাম খুলনায়। 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো আন্তনগর ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে পুরোপুরি চালু হলো রেল সেবা। এদিন সকাল থেকে নিয়ম মেনে সবকটি ট্রেনই ছেড়ে গেছে খুলনা স্টেশন থেকে। সকাল 9:30টায় চিলাহাটির উদ্দেশ্যে ট্রেন রকেট মেইল এবং
11টায় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে মহানন্দা ট্রেন ছেড়ে গেলেও আন্তনগর ট্রেন ছাড়বে রাতে। দীর্ঘদিন পর ট্রেন সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। স্টেশন কর্তৃপক্ষ জানায় রাত 9টা 15 মিনিটে সীমান্ত এক্সপ্রেস ও 9টা 45 মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে। ট্রেন সেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। ট্রেন চলাচলের আরও তথ্য জানাতে এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেহেতু সারা দেশের সাথে আজকে থেকেই খুলনার যে রেল যোগাযোগ সেটি কিন্তু যাত্রীরা যেতে পারছেন, যেহেতু আন্তনগর ট্রেন দীর্ঘ 27 দিন পর কিন্তু আজকে থেকেই ছাড়বে, সে কারণে খুলনার যারা ট্রেনের যাত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি উচ্ছ্বাস এবং স্বস্তির প্রকাশ কিন্তু তারা করছিলেন। সকাল থেকেই খুলনা রেলওয়ে স্টেশনে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানে বিভিন্ন যাত্রীরা আসছিলেন, তারা কিন্তু টিকিট কাটছেন। এছাড়া যারা স্টেশন মাস্টার রয়েছে এখান থেকে তারা যেটি বলছেন, আজ রাত 9:15 খুলনা থেকে যে সীমান্ত সেটি কিন্তু চিলহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এরপরে হচ্ছে 9টা 45 মিনিটে সুন্দরবন এক্সপ্রেস সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া আজকে সকাল আমরা দেখেছি ভোর 6টা 15 মিনিটে বেতনা এক্সপ্রেস যেটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং সকাল 9:30টায় এখান থেকে কিন্তু আমরা দেখেছি চিলহাটির উদ্দেশ্যে রকেট মেল গিয়েছে এবং বেলা 11টার সময় এই খুলনা রেল স্টেশন থেকে যে মহানন্দা সেটি কিন্তু ছেড়ে গিয়েছে এখান থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সব মিলে যে যারা স্টেশন মাস্টার রয়েছে তারা যেটি বলছেন, স্বাভাবিক হতে শুরু করেছে খুলনার যে রেলের যোগাযোগ ব্যবস্থা সেটি। এছাড়া যে লোকাল ট্রেনটা রয়েছে সেটা কিন্তু আরো 2 দিন আগে থেকেই কিন্তু খুলনায় চালু হয়েছে এবং আন্তনগর যেটি ছিল সেটি কিন্তু আজকে থেকে চালু হচ্ছে বিধায় স্বস্তির জায়গাটাও বেশি এবং যারা টিকিট প্রত্যাশী রয়েছে যাত্রী রয়েছে তারা যেটি চাচ্ছেন যে যেহেতু দেশে এই স্বাভাবিক পরিস্থিতি আসতে শুরু করছেন, তারা যেটি চাচ্ছেন যে টিকিট সিন্ডিকেট মুক্ত হোক এবং রেল ব্যবস্থাটা সেটার জন্য স্বাভাবিক এবং সুন্দরভাবে হয় সেটি কিন্তু তারা প্রত্যাশা জানিয়েছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে রেল যোগাযোগের সর্বশেষ খবর। সমবায় সমিতির সদস্য করে অর্থ সংগ্রহ করা হয় গ্রাহকদের কাছ থেকে। সুযোগ বুঝে তা হাতিয়ে নেয় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ। এই অবস্থায় বাগেরহাটের রামপালে মল্লিকের বের সমবায় সমিতির 1.5 শতাধিক গ্রাহক এখন দিশেহারা। বাধ্য হয়ে অভিযোগ করেছেন সমবায় কর্মকর্তার দফতরে। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2016 সালে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামে গড়ে ওঠে মল্লিকের বেড় সমবায় সমিতি নামে একটি আর্থিক প্রতিষ্ঠান। স্থানীয় সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম শৈবালকে সভাপতি, আব্দুল হালিম খানকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ করা হয় রফিকুল ইসলামকে। এরপর সমিতির নামে পাসবই ছাপিয়ে এলাকাবাসীর কাছ থেকে 3,000 ও 10,000 টাকা করে সঞ্চয় সংগ্রহ করেন তারা। শুধু তাই নয়, নিবন্ধন ছাড়া সমিতি থেকে চড়া সুদে ঋণও বিতরণ করতে থাকেন। করোনা মহামারীকালে গ্রাহকদের টাকা না দিয়ে হঠাৎ সমিতি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে কোনো গ্রাহক টাকা পায়নি। গা ঢাকা দেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। বাধ্য হয়ে স্থানীয় থানা ও উপজেলা সমবায় কর্মকর্তার দফতরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। 5 বছরের সমিতি ক্লোজ করবে বলছে, 5 বছর পর টাকা চাওয়ার পর বলছে যে আমরা কোনো টাকা নিই নেই। আমি টাকা নিয়ে 2,000, আর সে যে আমার কাছে জোরপূর্বক 50,000 টাকা সে আমার কাছে চায়। বাচ্চা কাচ্চার নামে আশা ভরসা করে করছি, আমাকে তো একটা আশা ভরসা আছে, এখন তো আমরা টাকা দাবি করি, আমরা টাকা চাই। নিবন্ধন ছাড়া সমিতি গঠন করার কথা স্বীকার করেন কোষাধ্যক্ষ। শিগগিরই গ্রাহকদের টাকা ফেরতেরও আশ্বাস দেন তিনি। করোনাকালীন সময়ে যে আমাদের লোন কার্যক্রম বন্ধ ছিল, যার ফলে মাঠে অনেক টাকা ছড়াই রয়েছে, সে টাকাগুলো আমরা তুলতে পারি নাই। এখন ওইগুলো আমরা আস্তে আস্তে তুললে বাকি যারা এই আসল পয়সা পাবে তাদেরকে আমরা দিয়ে দেব। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা একটা টোটালি অবৈধ সমবায় সমিতি এবং আমরা জানতে পারার সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি এবং প্রয়োজনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মল্লিকের বেড় সমবায় সমিতির কাছে মল্লিকের বেড় ইউনিয়নের 1.5 শতাধিক গ্রাহকের প্রায় 10 লাখ টাকা গচ্ছিত আছে। সময় সংবাদ, বাগেরহাট। 9 দিন পর ভারতের সঙ্গে বেনাপোল স্থলবন্দর দিয়ে স্বাভাবিক হলো পাসপোর্টধারী যাত্রী পারাপার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরায় আবারও অবাধে 2 দেশে যাতায়াত করতে পারছেন পাসপোর্টধারীরা।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় এবং পুলিশ কর্মবিরতিতে থাকায় 5 আগস্ট থেকে বন্ধ ছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত। শুধুমাত্র জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু থাকায় এ কয়েকদিন তেমন একটা দেখা মেলেনি পাসপোর্টধারী যাত্রীদের। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় 9 দিন পর চালু হলো বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের ভিসায় পাসপোর্টধারী যাত্রী পারাপার। দেশের শান্তি শৃঙ্খলা এখন ফিরে আসবার কারণে এখন আমরা ভারতে যেতে পারছি। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে আমাদের নিরাপত্তা সহ সার্বিক কার্যক্রম আমরা তদারকি করছি এবং এরা যাতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন সে বিষয়ে আমরা মনিটরিং করছি। তবে সহিংসতার সঙ্গে জড়িতরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য কঠোর অবস্থানে বিজিবি ও পুলিশ। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী যাওয়া স্বাভাবিক হয়েছে। যাত্রীর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। বুধবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন ৩,৩২৪ জন পাসপোর্টধারী যাত্রী। সময় সংবাদ, বেনাপোল। নানা সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে ঝিনাইদহ শিশু হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার জন্য নেই কোনো ল্যাব, সরবরাহ কম ওষুধের। তীব্র জনবল সংকট তৃতীয় চতুর্থ শ্রেণীর পদগুলোতে। এতে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মরতদের। শিগগিরই সংকট নিরসনের আশ্বাস কর্তৃপক্ষের। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও সজিবুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2005 সালের 7 মে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকায় 25 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর হাসপাতালটি নির্মাণ করা হলেও চালু হয়নি নানা কারণে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে 2021 সালের 9 জানুয়ারি সীমিত পরিসরে চালু করা হয় হাসপাতালটি। রোগী ও স্বজনরা জানান, দীর্ঘদিন পর চালু হলেও নানা সংকট রয়েছে হাসপাতালটিতে। পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো ল্যাব না থাকায় বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে পরীক্ষা করতে হচ্ছে রোগীদের। সরকারের কাছে আশাবাদী যে আমাদের শিশু হাসপাতালটা স্বয়ংসম্পূর্ণ হোক। সরকারিভাবে সাপ্লাই যে ওষুধগুলো আসে এই ওষুধগুলো পর্যাপ্ত না। শীঘ্রই সংকট নিরসনের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। রোগীর চাপে আমাদের সরকারিভাবে যে বরাদ্দ আসে সেই বরাদ্দ দিয়ে আমরা ঠিকভাবে চালাতে পারছি না। ল্যাব চালানোর জন্য আমি একাধিকবার চিঠি দিয়েছি, কিন্তু সেভাবে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ঝিনাইদহ শিশু হাসপাতালে দৈনিক 2 বিভাগ মিলিয়ে প্রায় 400 রোগী চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, ঝিনাইদহ। নির্মাণ শেষেও স্থানীয়দের কাজে আসছে না খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীর সেতু। 1 বছর আগে 6.5 কোটি টাকায় নির্মিত হয় ডুমুরিয়া উপজেলার সেতুটি, কিন্তু এরপর মন্ত্রণালয় থেকে ছাড় হয়নি সংযোগ সড়ক নির্মাণের অর্থ। বিকল্প যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। নদীর ওপর নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। 2018 সালে খুলনার ডুমুরিয়া উপজেলার উলা ও গজেন্দ্রপুর গ্রাম সংলগ্ন ভদ্রা নদীর ওপর 84 মিটার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সময় বাড়িয়ে 2023 সালের জুনে শেষ হয় এর কাজ। এর আগে 2022 সালে সেতুর সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়, তবে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না পাওয়ায় বন্ধ রয়েছে এ কাজ। সংযোগ সড়ক না থাকায় বাধ্য হয়ে সেতুর পাশের পুরাতন সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। প্রায় ঘটছে দুর্ঘটনা, বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায়। বৃষ্টি হলে তো আমরা যাতে আসতে পারতেছি না, জায়গায় দিয়ে মানে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এই রাস্তা একটাই রাস্তা, আর আসা লাগে 8 কিলো 9 কিলো। নদীতে পড়ে গেছি নিয়ে পালঙ্গ নিয়ে উঠতে পারি নাই। শিগগিরই সংকট সমাধান করে সেতুর কাজ শেষ করার গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। সকল পর্যায়ের কাজ সম্পাদিত হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ চাহিদা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তির পর সংযোগ সড়কের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। এলজিডির তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় হয় 6,46 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। আরেকবার অল্প বৃষ্টিতেই বসতঘর থেকে শুরু করে পানি জমে সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে। নড়াইল পৌরসভার বাসিন্দাদের প্রায়ই পড়তে হয় জলবদ্ধতার এমন দুর্ভোগে। এর জন্য স্থানীয়রা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দুষলেও সমস্যা সমাধানে গতানুগতিক আশ্বাস পৌর মেয়রের। সজীব রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট।
আকাশে মেঘ জমলেই কপালে পড়ে চিন্তার ভাঁজ। একটু বৃষ্টি হলে তলিয়ে যায় আবাসিক এলাকা সহ প্রধান সড়ক। প্রতি বছর বর্ষা মৌসুমে বাসিন্দাদের পোহাতে হয় জলাবদ্ধতার দুর্ভোগ। চিত্রা নদী বেষ্টিত নড়াইল পৌর এলাকার দুর্গাপুর, ভাওয়াখালী, গোহাটখোলা, মহিষখোলা সহ অধিকাংশ এলাকার এই চিত্র। সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই উঠে পানি। এতে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। অধিকাংশ রাস্তায় পানি জমে গোড়ালি পর্যন্ত, কোথাও আবার হাঁটু পর্যন্ত। একবার বৃষ্টি হলে 2-4 দিন আমরা এরকম পানিতে ডুবে থাকি। হাঁটুর উপরে পানি হয়, রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ড্রেনে কখনো কোনো সময় পানি যায় না, রোডের পারেই থাকে। আমি মডেল বাস্তবতার সাথে বাস্তবের সাথে কোনো মিল নাই। এদিকে অপরিকল্পিত নগরায়নের দায় এড়িয়ে দুর্ভোগ লাঘবের গতানুগতিক আশ্বাস পৌর মেয়রের। সামর্থ্যের বাইরেও আমরা চেষ্টা করি যে কিভাবে এই জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু আসলে এর জন্য দরকার হচ্ছে বিশেষ ফান্ডিং এর। 1972 সালে গঠিত হয় 28.50 বর্গ কিলোমিটার আয়তনের নড়াইল পৌরসভা। প্রথম শ্রেণীতে উন্নীত হয় 1999 সালে। শহরের জন্য প্রয়োজনীয় 55 কিলোমিটার নালা ব্যবস্থার মধ্যে আছে মাত্র 3 কিলোমিটার। সময় সংবাদ, নড়াইল। খুলনায় বিএনপি নেতা বাবুল কাজী হত্যার ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। দুপুরে বাবুল কাজীর স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে খুলনা মহানগর হাকিমের আদালতে মামলার আবেদন করেন। আদালতে আবেদন গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলায় আসামি করা হয়েছে অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম ও পুলিশ পরিদর্শক মনির হোসেনকে। 2021 সালের 29 মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় গুরুতর আহত হন বাবুল কাজী। পরে 11 এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাবুল মহানগরের 31 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। একই দাবিতে খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি। সরকার পতনে গা ঢাকা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলররাও। একই দশা উপজেলা ইউনিয়ন পরিষদে। খুলনায় স্থানীয় সরকারের অচলাবস্থায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। এবং দীর্ঘ 27 দিন পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। পুরো দমে রেল সেবা চালু হওয়ায় যাত্রীদের চোখে মুখে স্বস্তি। রাত 9টার পর খুলনা থেকে ছাড়বে 2টি ট্রেন। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।